ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি। বোলার ব্যাকফুট নো বল করলেও ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার কারোরই নজরে আসেনি। পরবর্তীতে ম্যাচ শেষে সেই ঘটনা নিয়ে রিপোর্ট করে যমুনা টেলিভিশন। সেই রিপোর্ট নজরে এসেছে বিসিবির আম্পায়ার্স কমিটির। টিভি আম্পায়ারের অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য অবশ্য এখনই ব্যবস্থা নিচ্ছে না বিসিবি। সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে লাস্ট ওভারে ব্যাকফুট নো বল করেছিলেন সিলেট স্ট্রাইকার্সের রুয়েল মিয়া। ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার, সেই নো বল কারোরই নজরে আসেনি। ম্যাচের পরপরই সেই ঘটনা নিয়ে বিশেষ রিপোর্ট করে যমুনা টেলিভিশন। সেই রিপোর্ট দেখে ম্যাচ শেষে তা বিসিবিকে জানায় খুলনা টাইগার্স টিম ম্যানেজমেন্ট। নড়ে চড়ে বসে বিসিবির আম্পায়ার্স কমিটি। আপনাদের রিপোর্টিংয়ের সাথে সাথেই কিন্তু আমরা অ্যাড্রেস করে সংশ্লিষ্ট আম্পায়ারদের সাথে কথা বলে তাদের সাথে আমরা তাদের ইভেন পুরো গ্রুপকেও আমরা নিয়ে অ্যাড্রেস করেছি। এটা ভুল হয়ে গেছে। দে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট দে হ্যাভ মেড এ মিস্টেক অ্যান্ড উই আর গোয়িং ফরওয়ার্ড। ভুলটা টিভি আম্পায়ারের, তবে অনাকাঙ্ক্ষিত এই ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। ঘরোয়া ক্রিকেট যেহেতু লাইভ টেলিকাস্ট হয় না, এটাই লোকাল টিভি আম্পায়ারদের জন্য শেখার জায়গা। ট্রেনিং আমি মাঠে দিতে পারি, সব জায়গায় দিতে পারি, রুমে দিতে পারি, কিন্তু যখন এই টিভি আম্পায়ারিংয়ের ট্রেনিংটা হয় কিন্তু এরকম টুর্নামেন্টেই। সো আমাদের যারা নতুন আম্পায়ার এসছে তারা কিন্তু মোটামুটি ভালোভাবেই করেছে। এই মিস্টেকটা হয়ে গেছে। সো ভবিষ্যতে আই এম এক্সপেক্টিং যে এটা আর হবে না। সিলেট পর্ব থেকে আম্পায়ারিং করছেন আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সৈকতের উপস্থিতি নিশ্চিতভাবেই অন্যান্য আম্পায়ারদের উজ্জীবিত করবে। সৈকতের মতো এক্সপিরিয়েন্স এলিট প্যানেল আম্পায়ার আপনার আম্পায়ারিং করা শুরু করেছে। ওরও এক্সপিরিয়েন্স এই জুনিয়র আম্পায়ারগুলির সাথে আপকামিং আম্পায়ারদের সাথে শেয়ার করলে এরাও ইমপ্রুভ করবে। মিঠু অবশ্য খুশি, কিছু ভুল বাদ দিলে এই টুর্নামেন্টের আম্পায়ারিং নিয়ে সমালোচনা নেই বললেই চলে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের আইকন এখন শরফুদ্দৌলা সৈকত। আইসিসির এলিট আম্পায়ার হয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছেন দেশের জন্য। অল্প সময়ে সিদ্ধান্ত গ্রহণে দেখিয়েছেন মুন্সিয়ানা। সাকসেস রেটে গেল বছর তিনি পেছনে ফেলেছেন ধর্মসেনা, পলস রাইফেলদের মতো তারকাদের। কোথায় এগিয়ে আমাদের সৈকত, চট্টগ্রাম থেকে তা জানাচ্ছেন সৈয়দ আবিদ হোসেন সামি। আপনি যদি একজন ক্রিকেটার হন এবং আম্পায়ারের কোনো সিদ্ধান্ত যদি আপনার কাছে পছন্দ না হয়, তাহলে রিভিউ চাওয়ার আগে আপনি 5 বার ভাবতে বাধ্য যদি ওই পাশে আম্পায়ারটার নাম থাকে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ম্যাচ প্রতি বিপিএলে পাচ্ছেন প্রায় $2000, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2,40,000 টাকারও বেশি। বাংলাদেশের প্রথম এবং একমাত্র আম্পায়ার হিসাবে ম্যাচ প্রতি $2000 পাচ্ছেন সৈকত, যেটা আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারদের জন্য নির্ধারিত রয়েছে বিপিএলের মঞ্চে। যারা বাংলাদেশে অন্যান্য আম্পায়ার আছেন আইসিসি প্যানেলভুক্ত, তারা পাচ্ছেন ম্যাচ প্রতি 50,000 টাকা করে, যেটা গেল আসরের তুলনায় বাড়ানো হয়েছে। আগে সেটা 35,000 টাকার মতো ছিল। বিদেশি আম্পায়ার যারা আছেন, যারা এই মুহূর্তে আম্পায়ারিং করছেন বিপিএলের মঞ্চে, তারা পাচ্ছেন ম্যাচ প্রতি $600 করে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 73,000 টাকা সমমূল্য বা তার চাইতেও বেশি। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এই মুহূর্তে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার। বাংলাদেশের একটা অত্যন্ত বড় গর্বের জায়গা যে বিশ্ব মঞ্চে খুব ক্রিটিক্যাল ডিসিশনগুলো খুব সাকসেসফুলি তিনি হ্যান্ডেল করছেন। আমরা যদি একটু 2024 সালে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারদের পরিসংখ্যানটা দেখি যে ভুল করার রেশিও কার বেশি ছিল কার কম ছিল, সেই জায়গাটাতে সৈকত এই মুহূর্তে অবস্থান করছেন 8 নম্বরে। 1 নম্বরে অবস্থান করছেন সেই জায়গাটায় মাইজাস ইরাসমাস। তার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে 14.3% ভুল করেছেন মাত্র। তারপরে রিচার্ড ইলিংওয়ার্থ, এরপর রড টাকার, এরপর ক্রিস গাফানি, এরপর রিচার্ড কেটেলব্রো, দেন আহসান রাজা 20.8% ভুল নিয়ে। তারপরে রয়েছেন মাইকেল গফ 21.7% ভুল। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত মাত্র 22% ভুল নিয়ে তারপরেই রয়েছেন। শরফুদ্দৌলার পেছনে কিন্তু নিতিন মেনন, কুমার ধর্মসেনা, পল রাইফেল, আদ্রিয়ান হোলসক, জোয়েল উইলসনের মতো অভিজ্ঞ আম্পায়াররা রয়েছেন। এবং অতি সম্প্রতি শরফুদ্দৌলা এলিট প্যানেলে প্রবেশ করেছেন, কিন্তু এরই মধ্যে তার যে ক্ষুরধার পারফরমেন্স সেটা কিন্তু বিশ্বব্যাপী নজরে এসেছে এবং খুব ভালো মতো হ্যান্ডেল করছেন। 2024 সালে টেস্ট ম্যাচ ক্রিকেটে 36টা ডিসিশন শরফুদ্দৌলার এগেনস্টে চ্যালেঞ্জ করেছিলেন প্লেয়াররা, যার মধ্যে মাত্র 9 বার তারা সাকসেসফুল হতে পেরেছেন। বাকি 27 বার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি সাকসেসফুল হয়েছেন টেস্ট ম্যাচ ক্রিকেটে। ইয়াশাস বিজয়সওয়ালের ডিসিশনটা যেটা
থার্ড আম্পায়ার হিসেবে তিনি নিয়েছিলেন, নিজের ইনস্টিংটাকে ব্যবহার করেছিলেন, আলট্রা এজ সিদ্ধান্ত দেওয়ার পরও সেই সিদ্ধান্তকে সৈকত ওভারট্রাম্প করেছেন। তার এই স্মার্টনেস পুরো বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। সামগ্রিকভাবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম বড় ব্র্যান্ডের নাম এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। আজ মাঠে গড়ায়নি বিপিএলের কোনো ম্যাচ, তবে যথারীতি রোববার আছে দুটি ম্যাচ। আগামীকাল দিনের প্রথম ম্যাচ দুপুর 1:30টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম কিংস ও ফরচুন বরিশাল। এবারের আসরে দুই দলের এটি প্রথম দেখা। কাগজ কলমের শক্তিতে ফেভারিট বরিশাল, তবে দুই দলই 6 ম্যাচ খেলে জয় পেয়েছে সমান 4টি করে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় লড়বে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। 7 ম্যাচে 3 জয় পেয়েছে রাজশাহী, আর 6 ম্যাচে 2টি ম্যাচ জিতেছে খুলনা। কাউন্টিতে যে ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, সেই ম্যাচে সাকিবের সতীর্থ ছিলেন ইংল্যান্ডের ডম সিবলি। সাকিবকে অসাধারণ টিমমেট মানছেন খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলতে আসা এই ক্রিকেটার। আশা করেন দ্রুতই সাকিব আবারও ক্রিকেটে ফিরবেন। চট্টগ্রামে জাকির হোসেন জাকির ক্যামেরায় সিবলির গল্প শুনেছেন আফনান পিয়াল। টম সিবলির সঙ্গে সেলফিটা তুলতেই হতো। ইংলিশ এই ওপেনার যে বাংলাদেশ ক্রিকেটের একটা ইতিহাসের সঙ্গে জড়িয়ে। সাকিব আল হাসান কাউন্টিতে যে ম্যাচে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন, সিবলি সেই ম্যাচে 50 মেরেছিলেন। সে দারুণ মানুষ, ব্যাট বলে দারুণ অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে পুরো বিশ্বেই তিনি পারফর্ম করে গেছেন। তিনি নিষিদ্ধ হয়েছেন শুনলাম, আশা করি দ্রুতই আবারও তিনি ক্রিকেটে ফিরবেন। কাউন্টি টিমমেট সাকিবের প্রশংসায়ও খুলনা টাইগার্সের ইংলিশ ওপেনার সিবলির কাছে নেটে সাকিবের বল খেলা কঠিন, খুব কঠিন। খুবই ভালো বোলার, অনেক স্কিলফুল এবং অভিজ্ঞ। নেটে তাকে খেলা সহজ নয়। 2014 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন সিবলি। বাংলাদেশের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছিল ইংল্যান্ড। বাংলাদেশের সেই দলের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই মিরাজই আবার সিবলির বিপিএল ক্যাপ্টেন। ও তাই, তোমার কাছ থেকেই শুনলাম। ইমরুল মিরাজদের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সাথে খেলা দারুণ অভিজ্ঞতা, পাশাপাশি পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনীয় হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের হয়ে 22টা টেস্ট খেলা সিবলি কাউন্টিতে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান। শেষ 2 বছরে টেস্ট ক্রিকেটই বদলে ফেলেছে ইংল্যান্ড। যদিও এই বাসবল অ্যাপ্রোচের কারণে যিনি সবার আগে বাদ পড়েছেন, সেই নামটা ডম সিবলি। অনেক দলই এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলে। আশা করি ইংল্যান্ড আগামী 2 সিরিজে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলবে এবং জিতবে, আর সামনেও সেই পারফরমেন্স ধরে রাখবে। প্রথমবার বাংলাদেশে আসা সিবলি এখানকার দর্শকদের ক্রিকেট প্যাশনে মুগ্ধ। খুলনা টাইগার্সের হয়ে ব্যাট হাতে রাঙাতে চান চট্টগ্রাম পর্ব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। ঢাকার ক্লাবগুলোর দেয়া 3 দিনের আলটিমেটামের পর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বিসিবির পক্ষ থেকে। গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্ষুব্ধ ক্লাব কর্তারা শনিবার বিসিবির সভাপতির কাছে জমা দিয়েছেন স্মারকলিপি। আবারও হুঁশিয়ারি দিয়েছেন লিগ বর্জনের। তাদের চাওয়া বিসিবির গঠনতন্ত্রের সংস্কার কমিটির বিলুপ্তি। বোর্ড সভা শেষে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। ক্লাবগুলোর ক্ষোভের প্রভাব পড়েছে 20 জানুয়ারি শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচনেও। বিসিবির সংশোধিত গঠনতন্ত্র নিয়ে উত্তাল ক্রিকেট পাড়া। নতুন প্রস্তাবনায় 12 পরিচালকের জায়গায় সংখ্যাটা নেমে এসেছে 4-এ। এ নিয়ে যমুনা টেলিভিশনে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে ক্লাব প্রতিনিধিরা। ক্লাবগুলো একজোট হয়ে বিসিবিকে দিয়েছিল 3 দিনের আলটিমেটাম। সেই ডেডলাইনের পর হোম অব ক্রিকেটে বিসিবি সভাপতি ফারুক আহমেদের শরণাপন্ন হন সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুসহ আরও অনেকেই। বোর্ড সভাপতির কাছে জমা দেন তাদের দাবি দেওয়ার স্মারকলিপি। দাবি মানা না হলে আবারও এলো লিগ বর্জনের হুঁশিয়ারি। দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না, খেলার থেকে আমরা খেলবো না, আমরা খেলার পক্ষে। বাট আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে, এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। তো সুতরাং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বোর্ড খুব শীঘ্রই বোর্ড মিটিং দিবেন, হয়তো 1-2 দিনের মধ্যে। উনি খুব সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করবে বোর্ড প্রেসিডেন্ট। ঢাকার ক্লাবগুলোর ব্যাপারে এই প্রস্তাব করেছে বিসিবির বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংস্কার কমিটি। তাই এই বিসিবি পরিচালকের পদত্যাগ চেয়েছেন ঢাকার ক্লাব কর্তারা।
ক্রিকেটকে অস্থিতিশীল করার জন্য যা যা করার সেটা ওটার ভিতরে আছে। তো আমরা স্পষ্ট দাবি করেছি যে এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। ক্লাবগুলোর ক্ষোভের জেরে পড়েছে 20 জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগও। যে ওনাদের ডিসকাশন এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে আমরা নতুন করে ট্রফি আনবিলিং আর লিগ ওপেনিংয়ের ডেটটা দিয়ে দেব। শনিবার হোম অফ ক্রিকেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচনের কথা থাকলেও বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের সাথে ঢাকার ক্লাবগুলোর মতপার্থক্য থাকায় বাস্তবে রূপ নেয়নি সেই ট্রফি উন্মোচন। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। নেপালকে 5 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপে শুভ সূচনা করল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করা নেপালকে মাত্র 52 রানেই গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। জবাবে 13 ওভার 2 বলে 5 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের দল। টস হেরে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি নেপালের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 18 ওভার 2 বল ব্যাটিং করে মাত্র 52 রানে অল আউট হয় নেপাল। সর্বোচ্চ 19 রানের ইনিংস খেলেন ওপেনার সানা পারভেন। দ্বিতীয় সর্বোচ্চ 10 রান করেন সীমানা কেসি। 4 ওভারে 11 রানে 2 উইকেট নেন জান্নাতুল মাওয়া। সহজ টার্গেট তাড়া করতে নেমে দ্রুতই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সাদিয়ার 16 আর অধিনায়ক সুমাইয়ার 12 রানে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগার্সরা। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলে হতে পারে টার্নিং পয়েন্ট, এমনটাই বিশ্বাস জামাল ভুঁইয়ার। জানান, এমন আরও 3-4 জন হামজাকে দেশের ফুটবলে বহরে যুক্ত করা গেলে তা ফুটবলের জন্য বেশ ভালো হবে। আবাহনীর সাথে চুক্তি জটিলতা কাটিয়ে দ্রুতই মাঠে নামার আশা করছেন এই মিডফিল্ডার। দেশের ফুটবল বহরে সবচেয়ে বড় সেন্সেশন হিসেবে যুক্ত হতে যাচ্ছেন হামজা চৌধুরী। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলায় তারকার অন্তর্ভুক্তিতে উৎসাহের কমতি নেই ভক্তদের। চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে এফসি কোয়ালিফায়ার দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিকে দেশের ফুটবলের জন্য ইতিবাচক বলছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামজা আরও 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না? সো হামজা আসলে এটা একটা সবার জন্য ভালো। চুক্তির মারপ্যাচে আবাহনীর সাথে জটিলতা কাটেনি জামাল ভুঁইয়ার। তাই তো ব্রাদার্সের হয়ে চলতি মৌসুমে মাঠে নামতে পারছেন না তিনি। তবে দ্রুতই বিষয়গুলোর সমাধান হয়ে যাবে বলে আশা জামালের। আবাহনীর সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না, ওরা ডিসিশন নিছে। আর আমি ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম। সো ওইখানে প্র্যাকটিস করছি, ওইখানে খেলছি। ছুটি কাটিয়ে দেশে ফেরার পর বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে বাংলাদেশ অধিনায়ক। খুদে ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্পে হঠাৎ প্রিয় তারকার সান্নিধ্য পেয়ে চলে স্মৃতি ধরে রাখার প্রয়াস। নিজেদের স্বপ্ন লালন করে খুদে ফুটবলারদের প্রতি বার্তা দেন জামাল ভুঁইয়া। এইখানে অনেক বাচ্চারা আছে, সবাই একটা স্বপ্ন আছে টু বিকাম আ ফুটবল প্লেয়ার। তো আমি ওর মতন ছিল। সো আজকে যে হ্যাপিনেস যেটা দেখলাম, এটা আমার খুব ভালো লাগছে। বাফুফের এফসি এ ডিপ্লোমা কোর্স শুরু করেছেন জামাল ভুঁইয়া। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষক মিলিয়ে 24 জন অংশ নিয়েছেন এবারের কোর্সে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। নাহিদ রানা এখন বাংলাদেশ ক্রিকেটের হটকেক। বাংলাদেশ এক্সপ্রেস সম্প্রতি দল পেয়েছেন পিএসএলে। সেই নাহিদকে বছর 2 আগে ড্রাফটের বাইরে থেকে সুযোগ দিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। গতি দিয়েই সুজনের নজর কাড়েন রানা। অনেকে সমালোচনা করলেও সুজন তখনই জানতেন রানার গতি তাসকিনের মতোই। বছর 2 আগের এমনই এক জানুয়ারির সকাল। এনসিএল পারফরমেন্সের খবর শুনে আর নেট বোলিং দেখে নাহিদ রানাকে খালেদ মাহমুদ সুজনের মনে ধরে। ড্রাফটের বাইরে থেকে সুজন সুযোগ দেন খুলনা টাইগার্সে। রানার পরের গল্প সবার জানা। কি দেখে মনে হয়েছিল যে এই ছেলেটাকে আমি কাজে লাগাতে পারি? গতি, নিঃসন্দেহে ওর গতি। কারণ বাংলাদেশে আপনি খুঁজে খুঁজে এরকম গতি আলা বোলার পাবেন না যারা এত জোরে বল করতে পারে। তো নাহিদের এটা ওই শরীরে বোঝা যায় না যে এত জোরে বল করতে পারবে, বাট এটা ওর সহজজাত। টেপটেন্স খেলে তো জোরে বল করার অ্যাবিলিটিটা হয়ে গেছিলো, এবং যেই গতিতেও বল করে, হি লাভস, ও জোরে বল করতেই পছন্দ করে। সুতরাং এরকম একটা ছেলেকে তো আমরা মিস করতে পারি না। জাতীয় দলের এরকম একটা ছেলে যারা 140+ বল করে, এরকম তো আমাদের খুব সংখ্যা কম আসলে। তো আমার ওটাই বিশ্বাস ছিল যে ও একদিন অনেক বড় জায়গায় যাবে, বড় ক্রিকেট খেলবে, ভালো করবে, সেটা এসে করছে। সেই মৌসুমে অনেকেই রানার গতি নিয়ে সমালোচনা করেছিল। অনেকেই মনে করেছিল ওটা রানার আসল গতি না, সবই মিথ্যা।
একটা কোচ হিসেবে তো আমরা বুঝি গতি কেমন, মিটার লাগে না, না মানে আমি যদি এখন তাসকিনকে বেঞ্চমার্ক ধরি যে তাসকিন যে গতিতে বল করে, নাহিদ কোনো অংশে তাসকিনের থেকে জোরে আসতে বল করেনি কোনো সময়ই না। তো আমি বুঝতাম যে ও তাসকিনের কাছাকাছি কিংবা তাসকিন থেকে জোরেই বল করে, কম বল করে না। মানুষ কী বললে এটা আমি সবসময় বলতাম মানুষ কী বলে এটা না, একসময় তোর প্রমাণ করবি যদি জোরে বলার, তো তুই কষ্ট করে যা হার্ডওয়ার্ক কর, এটা পে অফ হবে একদিন ডেফিনেটলি। জহুরির চোখে খুঁজে এনে সুযোগ দেওয়ার পর রানা নিজের জায়গা বানানোয় সুজনও খুশি। শুধু রানা না, সুজন শোনালেন কিভাবে তার হাত ধরে তাসকিন রিয়াদদের উত্থান। খালি নাহিদ জানা না, তাসকিনও আমার হাত ধরেই আসা, অনেক চিয়াং ছেলেদের আমার হাত ধরে আসা, আসলে মানে সুযোগটা করে দেওয়া। আমার প্লেইং ডেসে মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি কিংবা মেহরাব জুনিয়র, এরকম অনেক প্লেয়ার আছে যাদেরকে আমি খুব ছোটোবেলায় সুযোগ দিয়েছি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা ঢাকা টিমে, প্লাস প্রিমিয়ার লিগে সুযোগ করে দিয়েছি খেলার। এই বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন নাহিদ রানা। 7 ম্যাচে এরই মধ্যে 9 উইকেট নিয়েছেন। সম্প্রতি পারফরমেন্সের ধারাবাহিকতায় সুযোগ মিলেছে পিএসএলেও। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। রোহিত শর্মাকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল ভারত। 4 পেসার ও 4 স্পিনার নিয়ে সাজানো হয়েছে দল। ইনজুরি কাটিয়ে ওয়ানডে বিশ্বকাপের পর আবারও দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। চোটের কারণে শঙ্কায় থাকা জসপ্রীত বুমরাকে নিয়েই দল দিয়েছে বিসিসিআই। আলোচনায় থাকলেও দলে আছেন বিরাট কোহলি। গ্রুপ এতে 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। 23 ফেব্রুয়ারি রোহিতদের প্রতিপক্ষ পাকিস্তান, এরপর 2 মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। নারী ফুটবলারকে মোটা বলায় বরখাস্ত হলেন ফেডারেশন সভাপতি। পানামা জাতীয় দলের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে অশোভন মন্তব্য করেন দেশটির ফুটবল প্রধান ম্যানুয়েল আরিয়াস। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান 27 বছর বয়সী কক্স। বিষয়টি ভালোভাবে নেয়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবল মাঠে বর্ণবাদ নতুন কোনো বিষয় নয়, হরহামেশাই বর্ণবাদের শিকার হন ফুটবলাররা। তবে সম্প্রতি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর অবস্থান। এবার নতুন এক দৃষ্টান্ত দেখল ফুটবল বিশ্ব। পানামার এক নারী ফুটবলারকে মোটা বলে সম্বোধন করায় দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে বরখাস্ত করেছে ফিফা। ঘটনা 2023 সালের মার্চের। পানামা জাতীয় দল ও তুরস্কের ফেনেরবাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে অশোভন মন্তব্যটি করেন আরিয়াস। আর এর জেরেই শাস্তির মুখে পড়তে হলো পানামার ফুটবল প্রধানকে। কক্সকে নিয়ে আরিয়াস বলেছিলেন, সে এখন আকারের বাইরে চলে গেছে, সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না। ফেডারেশন সভাপতির এই মন্তব্যে তেতে ওঠেন 27 বছর বয়সী কক্স। এ ঘটনায় আরিয়াস ক্ষমা না চাইলে জাতীয় দল ত্যাগ করার হুমকিও দেন তিনি। নারী ফুটবলারকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। এর জেরেই 6 মাসের শাস্তির রায় দিয়েছে তারা। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, সে সময় পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে বেশ সমালোচনা করেছিলেন কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠ সংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই নারী ফুটবলার। শাস্তি পাওয়ার পর অবশ্য ভুল স্বীকার করেছেন আরিয়াস। বলেছেন, তার করা মারাত্মক ভুলের কারণে ফিফার দেওয়া শাস্তি তিনি মেনে নিয়েছেন। সেই সাথে নিজের শব্দ চয়নকে খুবই দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন তিনি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।